লিখছেন, তার নিজের পত্রিকাতে কলাম লিখেছেন। এই কলামটা এর 4 দিন আগে হাসিনার বিচারের রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়ে গেছে। পড়লে মনে হয়েছে আমার কাছে যে প্রথম কথাটা হলো যে তিনি হাত দিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, আর হাসিনার লাগেজ বইবেন না, এটা হতে পারে একটা, পড়ে মনে হয়েছে। কিন্তু আর একটা হতে পারে যে খুব সম্ভবত এটা হলো লেটেস্ট ব্রিফ তাদের প্রতি রয়ের কাছ থেকে। কেন এই কথাটা বলছি আর বেশি করে, কারণ রয়ের খেদমত তাদের করতেই হবে, উপায় নেই, কারণ পত্রিকাটা চলে না ফাইন্যান্সিয়ালি। এর বড় একটা টাকা আসে, বড় মানে কি 1 নম্বর টাকা আসার সোর্স হলো আসলে রয়ের ফান্ড, যেটুকু যা দেয় দয়া করে তারা, ফলে রয়ের খেদমত করা ছাড়া তাদের তো পত্রিকাটা চলবে না, নাই হয়ে যাবে। ফলে রয়ের ইচ্ছার বাইরে কিছু করবে পত্রিকাটা, এরকম কোনো সাহস, এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না আসলে। ওই জন্য বলছি। এখন প্রসঙ্গে ঢুকিয়ে আসলে কি হয়েছে কলামে, এবারের কলামে উনি তখন লিখেছেন আইনি আদালতের আগেই, আইনি আদালত মানে মৃত্যুদণ্ড, আইসিটি কোর্ট, আইনি আদালতের আগেই জনতার আদালতেই হাসিনা পরাজিত হয়ে গেছে। সাংঘাতিক বোধোদয়। এমনিতেই 5ই আগস্ট অলরেডি 1.5 বছর, প্রায় 1.5 বছর তো চলল। এই 1.5 বছরে কিন্তু ওনার এই বোধোদয়টা হয় নাই। বোধোদয়টা হয়েছে আইসিটি কোর্টের মৃত্যুদণ্ড রায়ের পরে। এইটা হচ্ছে ইন্টারেস্টিং পার্টটা। কথা শুরুতে উনি বলে নিচ্ছেন বিচারের কোন অংশ শক্তিশালী, কোন অংশ দুর্বলতা, সেগুলা নিয়ে আইন বিশেষজ্ঞরা আলোচনা করবেন। মানে ওটা নিয়ে উনি আলোচনা করতেছেন না, এটা বলে নিলে দায় নিচ্ছেন না। তবে তার আলোচনার বিষয় হচ্ছে কি সেটা বলছে, শেখ হাসিনার রাজনৈতিক পতন এবং জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন অনেক আগেই। কত আগে? 2024 জুলাই, মানে এখন মাহফুজা নাম হয়ে গেছে জুলাই যোদ্ধা রক্ষক। ইন্টারেস্টিং, হেভি সাপোর্টার। কবে থেকে? 2024 সালের জুলাই আগস্টের সেই অভ্যুত্থানের দিনগুলোতেই ওনার পরাজিত হচ্ছে। দেরি হোক তবু হুঁশ তো ফিরছে, এটি হয়তো বলার হচ্ছে আমাদের। 1.5 বছর হয়ে যাক, কি আছে? 5ই আগস্টের 1.5 বছর পরে ওনার হুঁশ ফিরছে যে আসলে হাসিনা আগেই পতন হয়ে গেছে। খারাপ না এটা? এরপরে দোষের তালিকা বলছেন উনি, হাসিনার দোষ। ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, বুঝতে পারেন ফিউচারে কি হবে এটা মানুষ আগাম বলবে কেমন করে। কিন্তু বর্তমানে তার খ্যাতি ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসিনা কথা বলছে, তার রাজনৈতিক জীবন, দেখেন কত কড়া শব্দ, তার রাজনৈতিক জীবন দাফন হয়ে গেছে। দাফন, তার বাবা এত কড়া শব্দ লিখতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। দাফন হয়ে গেছে কিসের জন্য? কিসে? অহংকারে, আত্মম্ভরিতা, দুর্নীতি, অব্যবস্থাপনা ও পুলিশ প্রশাসনকে মাথায় তুলে রাখার সংস্কৃতির নিচে। কড়া একটা কথা বোধহয় বলতে বাকি রাখে নাই। পরের বাক্য বলছেন, বাস্তবতা হলো আইসিটি মানে ট্রাইব্যুনাল কোর্টে ঘোষিত মৃত্যুদণ্ড মূলত তিনি নিজেই ডেকে নিয়ে আসছেন। রাজনৈতিক ভিন্ন মতকে নিষ্ঠুরভাবে দমন, আইনের অপব্যবহার, দুর্নীতি, দলীয়করণ করে প্রশাসন পরিচালনা, ব্যাংক লুট, অর্থ পাচার, স্বাধীন গণমাধ্যমকে দমন ও অনুগতদের দুর্নীতি প্রবৃত্ত করা এবং শেষের দিকে ক্ষমতা টিকে থাকার জন্য শিশু সহ অন্তত 1400 লোককে তিনি হত্যা করেছেন। কোন অভিযোগ বাকি রাখেন নাই। উনি এখন একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে ওনাকে আগস্ট অভ্যুত্থানকে একদম গলায় জড়ে ধরতেই হবে, আর দেরি করা যাবে না। হাসিনার ফাঁসি হয়ে গেছে, অনেক দেরি করে ফেলাইছেন উনি। একদিন চেষ্টা করছেন যে বঙ্গবন্ধু তো ভালো লোক ছিল, হাসিনা না খারাপ হচ্ছে, এই আর্গুমেন্ট দিয়ে আগাইতেছিলেন। বঙ্গবন্ধুর মূর্তি কেন ভাঙা হইতেছে, 72 কনস্টিটিউশন কেন বদলানোর চেষ্টা করা হচ্ছে, এইসব কথা বলতেন উনি। এখন বলতেছেন না, আর না, হাসিনার ডায়াবিলিটি আর নেওয়া যাবে না,
এখানে একটা কথা বলা দরকার, আসলে এই যে বয়ানটা দিচ্ছেন উনি, হাসিনার একেবারে ডাইরেক্ট ছাপ পড়া যতগুলো মিডিয়া আছে, যেমন এই ডেইলি স্টাডির আর একটা বাইরাবাই হলো প্রথম আলো, আপনার ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, ইংলিশ ট্রিবিউন, ওই আনিস আলমগীর অ্যান্ড ছা অ্যান্ড গং যেগুলো ছিল, কিংবা বসুন্ধরা যে 6-6টা পত্রিকা, এরা কেউই আজ পর্যন্ত এরকম ভাষায় পোল্টি মারতে পারে নাই, এমনকি ও তো মলাও পারেন নাই, মাহফুজ আনাম পার্টস। এই জন্য এটাকে বলতেছি, এটা শুধু হাত ধোয়া না, একেবারে দাফন সেরে, হাসিনার দাফন সেরে হাত ধুয়ে বলা। উনি আর হাসিনার দায় বইবেন না। উনি বলছেন অনেক আগেই মানুষের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা একেবারে ধসে পড়েছিল, তার প্রতি ঘৃণা নাকি আকাশচুম্বী হয়ে উঠেছিল। সেই সঙ্গে সাধারণ মানুষকে হত্যা করায় জনগণের আদালতে তার মৃত্যুদণ্ড ঘোষিত হয় বহু আগে। জনগণের আদালতে, আইসিটিতে না, জনগণের আদালতে নাকি তার মৃত্যুদণ্ড হয়ে গেছিল অনেক আগে। অনেক স্বৈরশাসক ও এক নায়কের তুলনায় তার শাসনামলের বিশেষ বৈশিষ্ট্য হলো এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক নিরস্ত্র প্রতিবাদকারীকে হত্যা করার নজির খুব কম আছে। 2022 সালের মধ্যে হাসিনার দম্ভ চরমে পৌঁছেছিল। আমি সব জানি, সমালোচক মানে শত্রু, আমি যা করি সেটাই বাংলাদেশ, এই সবের জন্য সেটাই বাংলাদেশের জন্য ভালো, এবং এই ধরনের বক্তব্যের জন্য, এই ধরনের বক্তব্য তার রাজনৈতিক বক্তৃতায় প্রাধান্য পেত। ফলে বুঝতে পারছেন সে কত বড় দাগী একটা আসামি বলে মাহফুজ ভুঁইয়া চিন্তা করছে। তাহলে এটা কি আসলে, কেন মাহফুজ ভুঁইয়া এই পজিশনটা চেঞ্জ করলেন, এরকম ভাবে হাত দিয়ে ফেললেন কেন? হাসিনা, তাদের এত প্রিয় বঙ্গবন্ধু, 72 কনস্টিটিউশন, এগুলো একেবারে ধুয়ে ফেলতেছেন কেন? কারণটা কি? এখানে আমি একটা মন্তব্য করবো খালি, এটা কি তাহলে ইন্ডিয়ান পজিশন শিফটের ইঙ্গিত? ইন্ডিয়া কি তাকে ফলো করবে, বা ইন্ডিয়া যেটা ফলো করবে সেটা আগে জানাই দিচ্ছে তাকে? এরকম ইন্ডিয়াও কি এরকম হাসিনা বাদে বাকি সবাইকে ডাম্প করে দিবে, ঠিক যেমন কাদেরিয়া বাহিনীকে ডাম্প করে দিয়েছিল জিয়াউর রহমানের আমলে, জিয়াউর রহমানের হাতে? সেটা কি আগাম ইঙ্গিত মাহফুজ গ্রাউন্ড প্রিপেয়ার করতেছে? ইন্ডিয়া যে চেঞ্জ পজিশনটা নিবে, এটি কি তার ইঙ্গিত? আমার মনে হচ্ছে সেই ধরনের একটা ইঙ্গিত অন্তত এই লেখাটার ভিতরে আছে। থ্যাংক ইউ। অনুষ্ঠান সভাপতি, মানে জামাতের সভাপতি উপস্থিত ছিলেন, কিন্তু পার্টিকুলার বক্তৃতার সময় তিনি বোধহয় একটু অন্য কোথাও গেছিলেন। সেই সময় এই বক্তৃতাটা দিয়েছিলেন শাহজাহান চৌধুরী। তিনি বলেছিলেন যে প্রশাসনের উপর দখল নিতে হবে, ইজ ভেরি অফেন্সিভ ডেফিনেটলি। কারণ আপনি যেখানে নির্বাচন কমিশনের কাছে গিয়ে দাবি জানাচ্ছেন যে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে, সেখানে আপনার দলই বলতেছে যে না, প্রত্যেকটা এমপিকে, মানে হবু এমপিকে প্রশাসনের উপর দখল নিতে হবে, তারা আমাদের কোথায় উঠবে বসবে, যাকে ধরতে বলবো তাকে ধরে নিয়ে আসবে। এটা খুবই অফেন্সিভ বক্তব্য বলাই বাহুল্য। এটা এতই আনএক্সেপ্টেবল, মানে সাধারণ মানুষের চোখে, সাদা চোখে দেখা যায়, যে জামাতের পক্ষ এটাকে অস্বীকার করার ছিল উপায় ছিল না। পরে তারা আগেই বলে দিয়েছে এটা তার ব্যক্তিগত বক্তব্য, এটা দলের বক্তব্য না। এটা প্রথম দিনই বলা ছিল। তারা এই ইন্টারনাল নানা আলোচনা হয়েছে বলে আমরা অনুমান করতে পারি। আজকে পত্রিকার খবর হলো যে তাকে শোকজ দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, এবং 1 সপ্তাহের মধ্যে এই নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্য ভাষায় বললে যে প্রথম দিনে যে দল যেটা হাত দিয়ে ফেলেছিল, যে তার এই দায় দায়িত্ব নেবে না দল, মানে এই বেজ্জতি অবস্থার দায় দায়িত্ব ওনাকেই নিতে হবে ব্যক্তিগতভাবে, দল এটার দায়িত্ব নেবে না। সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এমন আচরণ হলো এই শোকজ নোটিশ জারি করা। এটা কমপ্লিটলি হাত দিয়ে ফেলা, যে পার্টি এই জিনিসটার দায় দায়িত্ব নিল না। আচ্ছা, এখানে একটা জিনিস আমার দর্শক শ্রোতাদের জন্য পরিষ্কার করে রাখি, আমি যে তাদেরকে একটা সতর্কতা দিক মনে করে দিই। আমার এই কথাগুলো বলা দেখে আবার ধরে নেবেন না যে আপনাদের জামাত, আপনাদের পছন্দের যারা যারা জামাতের সমর্থক, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি। মনে রাখবেন, এটা কিন্তু দল থেকে তাকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, আমি সেটার প্রসঙ্গে আলোচনা করছি। অর্থাৎ দলই যেখানে
শাহজাহান চৌধুরী দায় নিচ্ছে না, সেখানে আপনি যদি জামাতের সমর্থক হন, এবং আমি সেটা নিয়ে কথা বললে আমি তো দলের পক্ষেই কথা বলছি, বলতে গেলে দলের সিদ্ধান্তটা নিয়ে আলোচনা করছি। তাহলে আপনারা যদি আমাকে গালি দেন, তার মানে আপনি দলের সিদ্ধান্তকে গালি দিচ্ছেন, এটা মনে রাখবেন। ফলে আমি কেবল দলের সিদ্ধান্তটা ইতিবাচক এটা ধরে নিয়ে আলোচনা করতে পারি, এবং তাই করছি। প্রসঙ্গে যাই এবার। এটা টিবিএস থেকে নিয়েছি আমি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এদের হেডলাইনটাই হলো এরকম: প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আগামী 7 দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে শাহজাহান চৌধুরীর কাছে। আচ্ছা, এই ফাঁকে বলে দিই, অলরেডি কিন্তু আপনারা জানেন যে পুলিশ অ্যাসোসিয়েশন বলে পুলিশদের একটা অ্যাসোসিয়েশন আছে, ওরাও কিন্তু এই বক্তব্যের নিন্দা করে একটা স্টেটমেন্ট দিয়েছে যে পুলিশকে দলীয় অধীনে আনতে হবে। এটা তো খুবই, মানে কি বলবো, দায় নেওয়া কঠিন কার পক্ষে, অন্তত প্রকাশ্যে ওপেনলি দায় নেওয়া খুবই কঠিন। যাই হোক, উনি বলছিলেন তখন যে হোল প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। দেখেন, কিছু বলতে বাকি রাখে নাই শাহজাহান চৌধুরী। তাহলে এই কারণে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে শাহজাহান চৌধুরীর এই বক্তব্য, মানে এই টিবিএস কিন্তু ওই যে নোটিশটা শাহজাহান চৌধুরীকে দেওয়া হয়েছে ওটা পড়তে পারছে বলে দাবি করছে। তাই ওখানে লেখা আছে বলে দাবি করছে ওরা, শাহজাহান চৌধুরীর এই বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব, নিরপেক্ষ ও মূল স্পিরিটকে সুস্পষ্টভাবে ব্যাহত করেছে। এটা হলো দলের পজিশন, মানে ওই চিঠিতে ওটা লেখা আছে। নোটিশে আরো বলা হয়, প্রশাসনের বিভিন্ন স্তর ও দেশের কূটনৈতিক মহল থেকেও এই বক্তব্যের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রতিক্রিয়া জানানো হয়েছে। একই সাথে দেশে বিদেশে জামাতের জনশক্তি, মানে জামাত সাপোর্টার যারা যারা আছে তাদের কথা বলছে, এবং সাধারণ জনগণের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। এটা কিন্তু চিঠিতে লেখা আছে। এই বক্তব্যের কারণে ইতোমধ্যে সংগঠনের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দল মনে করছে সংগঠনের বক্তব্য, সংগঠনের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাহান চৌধুরীর বক্তব্যের কারণে। এটা দলীয় গঠনতন্ত্র, নীতি, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী। খুবই কড়া কথা। কিন্তু নোটিশে আরো উল্লেখ করা হয়, শাহজাহান চৌধুরী এর আগেও বিভিন্ন সময়ে এই ধরনের সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্ণকারী ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য দিয়েছেন। এই কারণে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছে। খুব সিরিয়াস চার্জ কিন্তু এটা, এবং পরামর্শ দেওয়া হয়েছে যাতে এরকম না করা হয়, এমনকি উনি না করেন। এমনকি জামাতের আমিরও তাকে ডেকে নিয়ে গিয়ে দৃষ্টি আকর্ষণ ও সতর্ক করেছিলেন। কিছু অভিযোগ দিতে বাকি নেই। ফলে জামাতের সমর্থক যারা, তারা বুঝতে পারতেছেন আপনাদেরকে কোন পজিশন নিতে হবে। এটাকে শাহজাহান চৌধুরীর বক্তব্যটাকে দলের বিরুদ্ধে অবস্থান, দলের পক্ষের অবস্থান বলে মনে করার কোনো সুযোগ নেই আপনাদের জন্য। আমার এখন মন্তব্য করব কিছু। আমার ধারণা এটা একটা এমন জায়গায় গেছে বক্তব্যটা, যে দল যদি এটা ওন করে তাহলে দলের গায়িকায় লেগে যাবে। ফলে দলের কোনো উপায় ছিল না আসলে শাহজাহান চৌধুরীকে শোকজ করার, শোকজ নোটিশ দেওয়া ছাড়া। আর শোকজ নোটিশ দিয়েই বরং জামাতের যে হাত পরিষ্কার আছে এইটাই তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, এবং সেই জন্যই এই চিঠি, এই নোটিশ, এই শোকজ নোটিশ তাকে জারি করতেই হয়েছে। সামগ্রিকভাবে এসব ভালো, যে এটা না হলে ইন্টারনালি আপনি যাই বলেন না কেন, কিন্তু ফর্মাল যখন দলটার অবস্থান, সেখান থেকে কখনো এই ধরনের বক্তব্যকে সমর্থন করছে এর প্রমাণ, এর চিহ্ন থাকতে পারে না। এটা হচ্ছে বটম লাইনটা। আর এই জায়গায় যদি থাকেন তাহলে তো এটা নিয়ে অন্য পার্টি আপনাদের দিকে আঙুল তুলবে, এটাও তো সত্য। ফলে বেস্ট হলো শোকজ করা, বেস্ট হলো ডিজন করা, এছাড়া কিছুই করার ছিল না জামাত ইসলাম এজ এ দল। বাকিটা এখন দেখা যাক আরো কতদূর কি আগায়।